আর যে মানুষটা অলমোস্ট কাফন সাথে নিয়ে চলে তাকে ঠেকাবে কে? আমার মায়ের পায়ের মধ্যে তেল মাখাতাম, আমার মাকে নিশারাত্রে আমি পানি খাওয়াতাম, আমার মাকে আমি গোসল করাতাম, আমি একটা ছেলে মানুষ হয়ে আমার মায়ের টয়লেট ক্লিন করতাম। আমার সাফল্যের পিছনে আমার মা ছিল। জুলাই আন্দোলনের সময় ফাইন্যান্স করেছি অ্যাপ্রক্সিমেটলি 5 করোড় টাকা। তৎকালীন পিএসওএফডির সাথে কথা বলেছি, তৎকালীন ডিজিএসএসএফের সাথে কথা বলেছি, আরডগের যে লেফটেন্যান্ট জেনারেলের সাথে কথা বলেছি। প্যালেস্তাইনে আমি আল্লাহর নামে 99 নামে আমি 99টা বাড়ি দিয়েছিলাম প্যালেস্তাইনে। আমি আফ্রিকাতে পানির ব্যবস্থা করে দিয়েছি। সিলেটে মানুষ নতুনত্ব চাচ্ছে, ঐতিহাসিক পরিবর্তন চাচ্ছে। প্রিয় দর্শক, বাংলা ভিশনের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি নিয়াজ মাকদুম। আজকে আমাদের অতিথি দেশব্যাপী আলোচিত শিক্ষা অনুরাগী, সমাজসেবক এবং উদ্যোক্তা সিলেটের ফাহিম আল চৌধুরী। আজকে আমরা তার গল্প শুনবো তার থেকেই। ফাহিম আল চৌধুরী, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে এমন একটা সময় আমরা এখানে বসছি, 21 জুলাই 2024 সালের এই দিনে। এমন সময় 19 জন নিহতের খবর আমরা পেয়েছিলাম। এই খবরটি যখন দেশব্যাপী ছড়িয়ে পড়ে ছাত্র জনতার পক্ষ থেকে, তখন আপনার অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। সেই আন্দোলনের নামটি দেওয়া হয়েছিল এভাবে, যদি আপনাকে বলি, সেটি হলো শাটডাউন, সর্বাত্মক আন্দোলন। আমরা যতটুকু শুনেছি এই জুলাই আন্দোলনে আপনার নেপথ্যে বেশ কিছু অবদান রয়েছে, আপনি ভূমিকা রেখেছিলেন। তো সেই ভূমিকাটা আপনি কিভাবে রেখেছিলেন? প্রথমত আমি আজকের দিনে আমি যারা শহীদ হয়েছেন সবার আত্মার মাগফিরাতের কামনা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং দোয়া করি তাদের পরিবারের যারা আছেন তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দেন। আপনি বলেছেন 19 জন, এটা হচ্ছে আইডেন্টিফাইড, অফিসিয়ালি করা হয়েছে। আনআইডেন্টিফাইড ইট ওয়াজ মোর দেন 19। এটাই হলো চিরসত্য। শুধুমাত্র আজকের দিনেই? হ্যাঁ। জুলাই আন্দোলনের সময় আমি ছিলাম লন্ডনে, মাঠ পর্যায়ে আমি ছিলাম না। বাট আমি যে কাজগুলো করেছি তার মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে আমি ফাইন্যান্স করেছি অ্যাপ্রক্সিমেটলি 5 করোড় টাকা, মানে 5 কোটি টাকা, যেটার এই 5 কোটির একটু উপরে হবে, বাট আমি বললাম, ধরে নিলাম একটা রেশিও অনুযায়ী 5 কোটি টাকা পুরো আন্দোলনের মধ্যে। এটা আমার একটা কন্ট্রিবিউশন ছিল। এই যে 5 কোটি টাকা আপনি আন্দোলনে ব্যয় করেছেন, এটা কোন মাধ্যমে, কার মাধ্যমে? এটা হচ্ছে আমার ট্রাস্টের মাধ্যমে, এবং আমাদের যে মাসিভ আকারের ভলান্টিয়ার্স গ্রুপ ছিল, তার মধ্যে হচ্ছে ছাত্রদলের, বাংলাদেশ ছাত্রদলের অনেক নামি দামি দায়িত্ব পৌঁছদারি নেতা ছিলেন এগুলোর মধ্যে, এবং তা হচ্ছে ঢাকায় এবং সিলেটে আমার ভলান্টিয়ার্স লোক ছিল, ঢাকায় ভলান্টিয়ার্স ছিল। সেটা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া দেখছেন, প্রায় মিলিয়ন ভিউ আছে। এবং জুলাই আন্দোলনে আমার পুরো একটা ডকুমেন্টারি আছে, যেটা অলমোস্ট প্রায় 21 মিলিয়ন ভিউ হয়েছিল আমার ফেসবুকে। তো সেই আন্দোলনে আমার যে অবদানটা ছিল সেটা হচ্ছে শুধু ফাইন্যান্সিং করা তা না, স্টুডেন্টদেরকে মনোবল দেওয়া, যে যারা এখানে দলমত নির্বিশেষে সবাই কিন্তু যে রাস্তায় নেমেছিল তাদের নিরাপত্তা দেওয়া, কাউকে যে অনেক লোকদেরকে বাসস্থান ব্যবস্থা করে দেওয়া। হোটেলগুলো তখন নিরাপদ ছিল না, তো আবাসিক এলাকাগুলোকে আমরা করছি, আমরা ক্যাপচার করেছি। এরপরে হচ্ছে সিলেট টু ঢাকা লোকজনদেরকে পাঠানোর জন্য সেই গাড়ির ব্যবস্থা করা, যানবাহনের ব্যবস্থা করা, ব্রাহ্মণবাড়িয়া থেকে যানবাহনের ব্যবস্থা করা। এরপরে হচ্ছে আপনার নোয়াখালীর বেগমগঞ্জ মনে হয় একটা এলাকা আছে, সেই জায়গা থেকে লোকজন আনা। এরপরে হচ্ছে আপনার যে ঢাকায় মিরপুর সাইড, আমি বলবো যে মিরপুর সাইড অলমোস্ট আমার কন্ট্রোলে ছিল, আমার লোকজনদের কন্ট্রোলে ছিল, ইনক্লুডিং ডিওএইচএস সাইড, উত্তরা সাইড, এগুলা ছিল। তো এগুলো হচ্ছে মানে মাঠ পর্যায়ের কথা। বাট আমি যে প্রশাসনিকভাবে আমি কথা বলেছি এবং খুব স্ট্রংলি কথা বলেছি, রিকোয়েস্ট করেছি, খুব ইমোশনালি কান্নাকাটিও করেছি। তার মধ্যে হচ্ছে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী, যে যারা অনেক জেনারেল যারা দায়িত্বে ছিলেন এবং অনেক দায়িত্বে এখন নাই, ওনাদের সাথে কথা বলেছি আমি।
আমি যদি রেফারেন্স হিসেবে দেই, আমি তৎকালীন পিএসওএফডির সাথে কথা বলেছি, তৎকালীন ডিজিএসএসএফের সাথে কথা বলেছি, তৎকালীন আরডগের যে লেফটেন্যান্ট জেনারেলের সাথে কথা বলেছি, জিওসি রামুর সাথে আমি কথা বলেছি, মানে অনেক জিওসিদের সাথে কথা বলেছি, এবং আমি রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি এই বিষয়টা যেন ছাত্রদের বুকে যেন কোনো গুলি না লাগে, ওনারা যেন মেনে নেয়, এবং এই সব কিছু আমি করেছি উইথ দ্য ইন্সপিরেশন অফ আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ইন্সপিরেশন থেকে। ফার্দারমোর আমি যে কাজগুলো করেছি, এই 5 অগাস্টের পরে যে আমাদের আইজিপি ছিলেন বাহার সাহেব, উনি ছিলেন একটা মেডিকেল সাইড উনি দেখতেন, সেখানে আমি ফাইন্যান্সিং করেছি। এবং আপনার যে বর্তমান যে ডিজি র্যাব, ওনার সাথে আমার কন্টিনিউসলি কথা হতো পুলিশের, যে এরপরে হচ্ছে বেশ কয়েকজন ডিআইজি আছেন, বেশ কয়েকজন অ্যাডিশনাল আইজিপি আছেন বর্তমানে, ওনাদের সাথে আমি কন্টিনিউসলি যোগাযোগ রেখেছি। এবং আমি এই যাতে সবাই আমরা ছাত্রদের গায়ে যেন আর একটাও গুলি না লাগে, সেই ব্যাপারে আমি অসম্ভব ভূমিকা রেখেছি। এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব মোটামুটি সব কিছু ব্যাপারে উনি জানেন, কারণ এভরিথিং আই ডিড ওনার ইন্সপিরেশন থেকে। মানে এই যে ফোনে কথা বলেছেন, এগুলো তো লন্ডন থেকে আপনি ওভার ফোনে কথা বলেছেন, এবং তারা কি রেসপন্স করেছিল ওই সময়? ভেরি পজিটিভ। আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী অসম্ভব পজিটিভ ভূমিকা রেখেছে। আমি বলতে ভুলে গেছি, আমাদের এয়ার চিফ যে হাসান স্যার আছেন বর্তমানে রানিং, স্যারের সাথেও আমার কথা হয়েছে। এবং স্যারের একটা যে কথা আমার খুব পছন্দ হয়েছে, উনি বলছেন, ফাহিম, আই কেম ফ্রম এ ডিসিপ্লিন ফ্যামিলি, আই এম এ ডিসিপ্লিন অফিসার। আমি কোনো ধরনের ডিসিপ্লিন ভাঙব না, সেই বিশ্বাসটা রাখো। তো ইট জাস্ট হেডস আপ। তো সেইভাবে আমি আমাদের যে অফিসারদের সাথে কথা বলেছি, যে অনেক জেনারেলদের সাথে কথা বলেছি, স্যারদের সাথে কথা বলেছি, ওনাদের অসম্ভব আন্তরিকতা ছিল। এবং ওনারা অসম্ভব মোটামুটি আমাকে যেভাবেই আমাকে ওনারা কাম ডাউন করতে পারেন, সেইভাবেই ওনারা আমার সাথে কথা বলেছেন। আই ওয়াজ স্যাটিসফাইড, সিম্পলি আই ওয়াজ ভেরি মাচ স্যাটিসফাইড। অ্যান্ড গর্ব করে বলতে পারি, আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী তাদের অবদানের কারণে, আমি মনে করি বিশাল বড় অবদানের কারণে আমরা বাংলাদেশটাকে ফিরে পেয়েছি আমাদের হাতে। আপনি যে কথা বলেছেন ওনাদের সাথে, ওনারা কি আপনার পূর্ব পরিচিত ছিল না? হ্যাঁ, আমার অনেক পুরানো পরিচিত, এবং বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র অফিসার যারা আছেন অনেক অনেক আগে থেকে পরিচিত। এবং আপনি মনে করতে পারেন, মোস্ট অফ দ্য অফিসার্স আই নো দেম সিন্স 2007-2008। আচ্ছা, এর বাইরে যদি জুলাই আন্দোলন আপনার অবদান আমরা শুনেছি, এবং আপনি নিজেও বললেন, হয়তো এর মধ্যে আরও কোনো ঘটনা থাকতে পারে যেটি এখন স্মৃতিতে রোমন্থন করার মতো। যে আপনি যখন কথা বলেছিলেন, তখন তো অসহযোগ আন্দোলন ছিল, সেনাবাহিনী মাঠে ছিল, যৌথ বাহিনী মাঠে ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, বিজিবি ছিল, একের পর এক গুলি হচ্ছে, ছাত্রদের বুকে গুলি লাগছে, মারা যাচ্ছে। এই যে টোটাল সিচুয়েশনে, এই সিচুয়েশনে সেনাবাহিনীর ভূমিকা কি আপনার ফোন যাওয়ার পর থেকেই চেঞ্জ হতে শুরু করেছে, না তারা মোরালি এই আন্দোলনের ক্ষেত্রে? আমি কাউকে একক ক্রেডিট দেব না। জি, দেখেন, অনেক কিছু যেহেতু আমরা দেশপ্রেমী সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কথা বলতেছি, তো আমার একটু লিমিটেশন আছে এই বিষয়টা কথা বলতে গিয়ে। আমি কি করেছি আমাদের স্যাররা খুব ভালোভাবে জানেন, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী উনি খুব ভালোভাবে জানেন। উনি কিভাবে জানেন, সেই কোয়েকশন যদি কখনো সুযোগ পান আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে পারেন। আমি যা করেছি, আমি একদম ওপেন ইয়ারে বলতেছি, আমি যা করেছি তা হচ্ছে ঐতিহাসিক ভূমিকা রেখেছি আমি। সো আমাকে এর চেয়ে বেশি কিছু বলতে হলে হয়তো ওনাদের এই বিষয়টা আমি ওনাদের ক্লিয়ারেন্স নিতে হবে। আচ্ছা, আপনি প্রচুর সামাজিক কাজ করেছেন, বিশেষ করে সিলেট অঞ্চলে, মানে শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছেন। এছাড়া বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পথশিশু যারা রয়েছে, বিশেষ করে আপনার একটি ঘটনা খুব ভাইরাল হয়েছিল, আলোচিত হয়েছিল, যে ফুলকন্যাকে আপনি তার দায়িত্ব নিয়েছিলেন একটা শিশুর। তো এই যে সামাজিক কাজগুলো করছেন, এতে আপনি ব্যাপকভাবে আলোচিত হয়েছেন এবং সমাদৃত হচ্ছেন, পরিচিত হয়েছেন।
এর বাইরে, সামাজিক কাজের বাইরে আপনার কি রাজনীতি করার কোনো ইচ্ছা আছে কিনা? সোশ্যাল ওয়ার্কটা হচ্ছে আমার ব্লাডের মধ্যে। আমি সমাজসেবা করতেছি। আপনাদের কি মনে আছে যে একসময় শিডর হয়েছিল উত্তর বাংলায়? মনে আছে। আপনারা গিয়া গভর্নমেন্টের বুকের মধ্যে দেখেন, তখন আমি বাড়ি বানিয়ে দিয়েছিলাম 120টা। তখন আমি অনেকটা ছোটো একটা বাচ্চা ছেলে। আমি সোশ্যাল ওয়ার্ক করতেছি সিন্স 2002 এই জন্য বললাম, কারণ আমার বাবার মৃত্যুর পর থেকেই আমি কিন্তু সোশ্যাল ওয়ার্ক অফিসিয়ালি শুরু করি। আমার সোশ্যাল ওয়ার্কের মধ্যে শুধু সিলেট কেন্দ্রিক না, পুরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমার কাজের কোথাও না কোথাও আপনারা কিছু না কিছু অবদান পাবেন। সর্বোপরি আপনারা পাবেন, আপনারা অবশ্যই এই বিষয়টা জানেন, এটা নিয়ে ইন্টারন্যাশনাল নিউজে হয়েছিল। আমি কিন্তু যে পালেস্তাইনে আমি আল্লাহর নামে 99 নামে 99 নামে আমি 99টা বাড়ি দিয়েছিলাম পালেস্তাইনে। আমি আফ্রিকাতে পানির ব্যবস্থা করে দিয়েছি সদগায়ে জারিয়া হিসাবে, আমার মায়ের নামে উৎসর্গ করেছিলাম, মানে সদগায়ে জারিয়া হিসাবে আমি পানির ব্যবস্থা করে দিয়েছি। আফ্রিকাতে এমন কিছু অঞ্চল আছে যে অঞ্চলে পুরাটা দিন মানুষ কষ্ট করে শুধুমাত্র সামান্য একটু ফ্রেশ পানি খাওয়ার জন্য। তো সেইগুলোও কিন্তু আমি এটা করেছি দুবাই চ্যারিটির মাধ্যমে, বিশ্বস্ত চ্যারিটি, গভর্নমেন্ট অ্যাপ্রুভড। সো এই সোশ্যাল ওয়ার্কটা আসলে কি, এটা একরকম আপনি আমার নেশা মনে করতে পারেন। আমি সমাজের এই উন্নয়নগুলো করি, এটা হচ্ছে জাস্ট আমার মনের সুকুন, মনের শান্তি, মনের তৃপ্তি মেটানোর জন্য। এর পিছনে কোনো রাজনৈতিক কোনো চিন্তা ভাবনা নাই। কারণ কাজটা তো করতেছি 2002 থেকে, তখন তো সোশ্যাল মিডিয়া এরকম ছিল না। আপনি এরপরে হচ্ছে 7 বছর আমি দেশে আসি নাই। তো আমি কিন্তু দেশে আসি না, কিন্তু আমার যে কাজকর্ম কখনো বন্ধ ছিল না। 7 বছর আগের সোশ্যাল মিডিয়ার অবস্থানটা কি আর বর্তমান সোশ্যাল মিডিয়ার অবস্থানটা কি? বর্তমানে যে অনেক কিছু মানুষ দেখতেছে ওপেনলি, এবং যে আমি আপনাকে এতটুকু বলবো দ্যাট আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন তৌফিক দেয়, আমার জীবনের শেষ দিনটা যেন আমি সমাজের মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি। এটাই হচ্ছে আমার স্বপ্ন। কারণ ওই লোকগুলার জায়গায় আমি হতে পারতাম, আর আমার জায়গায় তারা হতে পারতো। তাদের আল্লাহ আর আমার আল্লাহ এক, এর মধ্যে কোনো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছেন, এরকম একটা আলোচনা আছে। আবার সিলেটের যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচন যখন হবে তখন আপনি মেয়র হিসেবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার যে বিষয়টি, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। আপনার মুখ থেকে আমরা শুনতে চাই যে বিষয়টা একটু পরিষ্কার করেন। যে আমি বিএনপির একজন খুব ছোট একজন কর্মী, এবং আমি যেহেতু একজন কর্মী, আজীবন বিএনপির একজন কর্মী হয়ে থাকতে চাচ্ছি। এরপরে হচ্ছে যে আমি বিএনপির কর্মী হয়ে আমি যখন সোশ্যাল ওয়ার্ক করি, আমার সামাজিক কাজের মাধ্যমে কোনো দলমত এবং কোনো ধর্ম পরিচয় থাকে না, সবার জন্য আমি কাজ করি। নাও ইন টার্মস অফ আপনি যেটা বলছেন যে সিটি কর্পোরেশন নির্বাচনে আমি এতটুকু জানি পাবলিকরা আমাকে চাচ্ছে, এবং 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 খুব ওয়াইডলি এটা স্প্রেড হয়েছে যে আমি আসতেছি। সত্য কথা কি, আজকের তারিখ পর্যন্ত আমি এরকম কোনো সিদ্ধান্ত নেই নাই আমি আদৌ আসবো কি না। কারণ আমার কাজটা হচ্ছে, আমি যে কাজটা বুঝি সেটাই বেশি করি। আমি সামাজিক ওয়ার্কগুলো করতে পছন্দ করি, সমাজসেবা করতে পছন্দ করি। তো এটাই হচ্ছে আমার সাবজেক্ট। নির্বাচন, পলিটিক্স এগুলো নর্মালি আমার সাবজেক্ট না। বাট ফিউচারে কী হবে তা জানি না। তবে আজকের তারিখ পর্যন্ত আমি সিটি কর্পোরেশন নির্বাচন করব কি না সেই সিদ্ধান্তটা আমি নেই নাই। এই যে সামাজিক যে চাপ, আপনি নির্বাচন করবেন বা আপনাকে চাচ্ছে, এই বিষয়টা কি আপনাকে কখনো কখনো ভাবায় কিনা যে হ্যাঁ আমি আসি? দেখেন, সমাজটা পরিবর্তন সবাই চাচ্ছে, নতুনত্ব সবাই চাচ্ছে। কারণ একটা সময় একটা পলিটিক্স ছিল যে সব কিছুর মধ্যে থাকবো, হাম কর্মু, তাই কর্মু, ওই করে দিমু, এই করে দিমু। এই রাজনীতি বর্তমান ইয়াং জেনারেশনটা পছন্দ করে না। বর্তমান ইয়াং জেনারেশনটা কাজ চায়, এবং যারাই এইরকম দায়িত্বে আসে অধিকাংশই হলে নিজের পেটের ধান্দার চিন্তা করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখছেন, উনি কিন্তু পুরা জিরো টলারেন্স করতেছেন প্রত্যেকটা সেক্টরে, যাতে কোনো দুর্নীতি না হয়। একটা জায়গায় পুরা সিলেটবাসী একমত, যা ফাহিমের দ্বারা কোনো দুর্নীতি হবে না। এটা মানে সত্য কথা কি, কেউ এটাকে বাই জোক এটা কেউ বিশ্বাসও করবে না। কারণ আমি সামাজিক যে কাজগুলো করে যাচ্ছি, কোটি কোটি টাকা খরচ করতেছি মানুষের সেবায়, সেটা হচ্ছে গিয়ে কোনো কিছু পাওয়ার জন্য না, এটা মানুষ জানে।
আমি রিসেন্টলি একটা হসপিটাল করার চিন্তা ভাবনা করতেছিলাম। আমি সিলেটের মানুষদেরকে ঐক্য করেছি যে তারা যদি আমাকে সবাই বলে করার জন্য, তো আমি এই হসপিটালটা করতে আমি নিজে পার্সোনালি ইনজেক্ট করব 50 কোটি টাকা। আমি জায়গা দিব 6 একর সিলেট শহরে, যে 6 একরের দাম বর্তমান মার্কেট ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি ধরেন মিনিমাম হলে 30 কোটি টাকা। তাহলে আপনি এখানে পাচ্ছেন 80 কোটি টাকা। তো একজন মেয়র যদি হয়, সে 5 বছর মেয়রের থেকে সে যদি দুর্নীতি করে সে 80 কোটি টাকা করতে পারবে কিনা সন্দেহ আছে। তো সেই টাকাটা তো আমি এমনিই দিয়ে দিচ্ছি, আগেই দিয়ে দিচ্ছি। সো পাবলিক জানে যে ফাহিম কখনো ইয়ে করবে না, যার কারণে পাবলিকের অনেক বড় যে সাড়া পাচ্ছি, অনেক সাপোর্ট পাচ্ছি। বাট লাইক এই সাইড আজকের তারিখ পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নেই নাই যে আমি সিটি কর্পোরেশনে আদৌ আসবো কিনা, এইরকম সিদ্ধান্ত আমি এখন পর্যন্ত নেই নাই। একটু ভিন্ন প্রসঙ্গে যাই। বিষয়টি হলো যে আপনাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে ইদানিং। বেশ কিছু আলেম আপনাকে নিয়ে কথা বলছেন, আপনার আয় নিয়ে প্রশ্ন তুলছেন, বিভিন্ন নেগেটিভ বিষয়গুলো সামনে নিয়ে আসছেন। তারা যে বিষয়গুলো সামনে নিয়ে আসছেন আপনি সেগুলো জানেন, হয়তো আপনার চোখে পড়েছে। মানে এই যে ওনাদের সাথে আপনার বাদানুবাদ, সোশ্যাল মিডিয়ায় তর্কাতর্কি, এটার কারণটা কি? দেখেন, কথাটা হচ্ছে আই বিলিভ ইন ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি। আমি কোনো রকম যে যখন আমাদের যে স্কলাররা আছেন, আমি কোনো বিতর্কে যেতে চাচ্ছি না। আমি আসুন্নাহ ফাউন্ডেশনটা অনেক সোশ্যাল ওয়ার্ক করে, অনেক সামাজিক কাজ করে, যেরকম ফাহিম আল চৌধুরী ট্রাস্ট করে। হয়তো ওনাদের স্কেলে এত বড় না, কারণ আমার ট্রাস্টের ফান্ডার হচ্ছে আমি নিজেই। আমি কোনো স্পন্সর নেই না, কারো কাছ থেকে কোনো ডোনেশন নেই না। আসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট, যারা হচ্ছে অনেক চ্যারিটি কাজ করে। ওদের ব্যাকগ্রাউন্ডটা কি আমি জানি না। এখানে যে দায়িত্বে আছেন হযরত মাওলানা আহমদুল্লাহ হুজুর, আমি ওনাকে পার্সোনালি চিনি না, আমি জীবনে কখনো ওনাকে দেখি নাই। বাট উনি যে কাজগুলো করতেছেন সেটাকে আমি সাপোর্ট করি। ওনার জায়গায় যদি অন্য কেউ হতো, একই কাজ করতো, আমি ওনাদেরকে সাপোর্ট করতাম। আমরা যেন ডিমোরালাইজ কাউকে করি না, আমরা যেন এনকারেজ করি, আমরা যেন ইন্সপিরেশন দেই যাতে সমাজের উন্নয়নের কাজ করার জন্য। সেই জায়গা থেকে একজন হুজুর, উনি হচ্ছেন আপনার হজরত যে মৌলানা আব্বাসী হুজুর, এবং অসম্ভব ভালো স্কলার উনি। আমার খুবই পছন্দের একজন স্কলার উনি। হুজুরকে আমি অসম্ভব পছন্দ করি, অনেক মহব্বত করি, এবং ওনার বাবা পর্যন্ত ছিলেন অনেক বড় স্কলার। তো আমি খুব আবেগের দিকে আমি বলে ফেলেছিলাম যে যেই শব্দটা ইউজ করেছিলাম, আমি একটু রেগে গিয়েছিলাম। দ্যাট একটা সমাজে যেহেতু একটু একটা ফাউন্ডেশন যেহেতু কাজ করতেছে, এদেরকে নিয়ে আপনাকে কেন আপনি বিতর্ক করতেছেন? কারণ আমাদের দেশে যে জিনিসটা হচ্ছে, আমি সবসময় চাই আলেম ওলামা সবাই যেন যে মতাদর্শর হোক না কেন, সবাই যেন মিলে আমরা থাকি, সবাই যেন মিলে থাকি। ওনাদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে। কারণ আজকালের যে ইয়াং জেনারেশন যখন দেখে এক এক আলিম এক এক টাইপের ফতোয়া দিচ্ছেন, তখন আমাদের কিন্তু ইসলামের প্রতি মানুষের যে ইন্টারেস্টটা কমে যাচ্ছে। আমাদের ইয়াং জেনারেশনরা তারা কিন্তু হেদায়েত পাবে না যদি এই কাজগুলো হয়। তো সেখানে নিয়ে আমি একটা কমেন্ট করেছিলাম, যেই কমেন্টটা আমি নিজেই মনে করি যে একটু কঠোর হয়ে গিয়েছিল। তো এরপরে আলহামদুলিল্লাহ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত ফতোয়া আছে সব ফতোয়া আমাকে দেওয়া হয়ে গেছে। এটাকে আব্বাসী হুজুর নিজেই দিয়েছেন? না, ওনাদের যে আমার কাছে আছে, ওনাদের গ্রুপে, ওনাদের একটা গ্রুপ আছে, গ্রুপ চ্যাট আছে হোয়াটসঅ্যাপে। সেই গ্রুপের মধ্যে সবাই মিলে ওনারা হচ্ছে করছে, আন্দোলন করবে, এবং সেখানে অবশ্যই যে হুজুরের ছিল, অবশ্যই ওনার ইশারা ছিল। এটা সবাই বুঝে। এটা হলো কি যে যারা হলো মানে খানা অন্ধ এরাও বুঝে এটা হয়েছিল। বাট এটা সমস্যা না, এটা হুজুর করতেই পারে বা ওনার অনুসারীরা করতেই পারে, লিডিং দিতেই পারে। বাট কথাটা হচ্ছে সেটা না। কথাটা হচ্ছে ওনারা যে ল্যাঙ্গুয়েজগুলো আমার সম্পর্কে ইউজ করেছে, অনেকের নামের আগে কিন্তু মুফতি ছিল, আমি খুব ফলো করেছি। ওনারা যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেছে, আমার এগেইনস্টে যে অপবাদগুলো দিয়েছে, একজন মুসলমান হিসাবে এগুলা কিন্তু গ্রহণযোগ্য না। আমি আপনাকে আজকে একটা কথা বলি, যদি আপনি কোনো মানুষের উপর কোনো অপবাদ দেন,
আল্লাহ রাব্বুল আলামিন এটা ততক্ষণ ক্ষমা করবে না যতক্ষণ না ওই ব্যক্তি ক্ষমা না করে। ওরা এমন কিছু অপবাদ দিয়েছে, এমন কিছু খারাপ খারাপ শব্দ আমার বেলায় ইউজ করেছে, এমন কিছু নিকৃষ্ট শব্দ ইউজ করেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়। আমার মনে কোনো দুঃখ নাই তাদেরকে নিয়ে। তবে বিষয়টা কি এরকম যে আহমদুল্লাহ সাহেব চ্যারিটি কাজ করছেন, সেইটার সমালোচনা করেছেন আব্বাসী হুজুর, আপনি এইখানে চ্যারিটি কাজের স্বার্থে আপনি আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়েছেন, আমি অবস্থান আসুন্নাহ নিয়েছেন। ফাউন্ডেশনের পক্ষ নিয়েছেন কোনো ব্যক্তি যার কারণে উনি আপনার উপরে রেগে গেছেন, এরকম বিষয়টা? হ্যাঁ, উনি রেগেছেন কিনা সেটা আমি জানি না, বাট ওনার পুরা যে যে ওয়েল উইশার যারা আছে, ওনার সাপোর্টার যারা আছে, তারা ইয়ে করেছে। এবং সবচেয়ে কষ্টর জানেন কি একটা জিনিস বলি ভাই, সবচেয়ে কষ্টর যে জিনিসটা লেগেছে, আমি আমার সিলেটের জন্য অনেক কিছু করি, চেষ্টা করি, আমার সাধ্য অনুযায়ী যতটুকু করি। পুরো বাংলাদেশের 64টা জেলার মধ্যে প্রত্যেকটা জেলার মানুষ অলমোস্ট আমাকে আমার প্রত্যেকটা কাজকে এত বেশি অ্যাপ্রিসিয়েট করে, সিলেটের মানুষও অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, কারণ আমি আগে সিলেটপন্থী, এরপরে আমি বাংলাদেশি। এটাই হচ্ছে আমার দ্য ওয়ে অফ মাই লাইফ। তার মধ্যে সবচেয়ে কষ্ট লাগে কি জানেন, আমার সিলেটের মানুষগুলা সোশ্যাল মিডিয়া গিয়ে দেখবেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর অ্যাটাক করে আমাকে। এই জিনিসটা আমাকে মাঝে মধ্যে ভাবায়, বাট যে আমি বলতেছি না সবাই করে, ম্যাক্সিমাম আমাকে ভালোবাসে। বাট ওই যে রাশি অনুযায়ী যখন আপনি যদি দেখেন খারাপ কমেন্টসগুলোর মধ্যে আমার সিলেটটা সর্বপ্রথম, আবার ভালোবাসার মধ্যেও আমার সিলেটটা সর্বপ্রথম। তো এগুলো আমাকে মাঝে মধ্যে একটু কষ্ট দেয়। বাট এই যে এই ঘটনাটা হয়েছে, সেটা পিছনে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেটার পিছনে কিন্তু রাজনীতি ছিল, আমাদের সিলেটের রাজনীতি ইনভলভ ছিল। রাজনীতির নেতারা ইনডাইরেক্টলি তাদেরকে ইন্ধন দিয়েছে, সেটা আমি কিন্তু জেনে গেছি। কারণ ওনাদের রাজনৈতিক নেতাদের যে ওনাদের যে কর্মীরা, তারাও অনেক আমার ভক্ত আছে, তারাও আমাকে ইনফরমেশন দিয়েছে, অনেক কিছু তারা ইন্ধন দিয়েছে। তার মানে কি আপনাকে ভয় পাচ্ছে তারা, যে আপনি সিলেটের এটা রাজনীতিতে এটা ডেফিনেটলি সিলেটে সবাই পরিবর্তন চাচ্ছে, সিলেটে মানুষ নতুনত্ব চাচ্ছে, সিলেট মানুষ ঐতিহাসিক পরিবর্তন চাচ্ছে, সিলেটকে মানুষ একটা ইসলামিক সিটি হিসাবে চাচ্ছে, দ্য ক্যাপিটাল অফ ইসলাম চাচ্ছে, দ্য মোস্ট মডার্ন সিটি অফ বাংলাদেশ চাচ্ছে। সিলেটকে সিলেট বানাতে হবে আন্ডার দ্য ডায়ালগ অফ মেড ইন সিলেট। সিলেট এই জায়গাতে যখন স্টেপ নিয়েছি, মানুষ আমাকে সাড়া দিয়েছে, তখন সেই রাজনৈতিক নেতারা তখন তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে এবং তারা কিন্তু ভিতরে ভিতরে নিচে নিচে তার কাটতেছে, মানে আপনাকে ঠেকানোর চেষ্টা করছে। কথাটা হচ্ছে আমি তো জানি না আমাকে ঠেকাবে কি, আমাকে ঠেকাবে কি? আর যে মানুষটা অলমোস্ট কাফন সাথে নিয়ে চলে, তাকে ঠেকাবে কে? আমি তো বাঁচি এই মানুষের জন্য, আমি তো এই সমাজের জন্য বাঁচি, আমার সিলেটের মানুষের জন্য বাঁচি, আমার দেশের মানুষের জন্য বাঁচি। আমার তো কোনো কিছু চাওয়া পাওয়া নাই, বাংলাদেশ থেকে তো আমার কোনো কিছু নেওয়ার নাই। আমি তো বাংলাদেশের রেমিটেন্স নিয়ে আসতেছি, আমি দেশের উন্নয়নে কাজ করতেছি, গরিব অসহায় মানুষের জন্য কাজ করতেছি। আমার তো নেওয়ার কিছু নাই, কিন্তু তাদের নেওয়ার আছে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, তাদের নেওয়ার আছে। যারা এগুলা করতেছে ওরা হচ্ছে মানসিকভাবে অসুস্থ, কারণ তাদের চুরির চিন্তা আছে। কিন্তু সিলেটে আর কোনো চুরি হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু রাজনীতির বাইরে আপনার যে বেড়ে ওঠা, এটা নিয়ে আমরা একটু কিছু সময় কথা বলি। সেটা হলো যে প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনার শৈশবের কোন অভিজ্ঞতা আজও পর্যন্ত আপনাকে প্রভাবিত করে? সেটা হচ্ছে আমার বাবা, দেখেন, আই ওয়াজ এ মামিজ বয় অ্যান্ড আই ওয়াজ এ ডাডিজ বয়। আমার বাবাকে হারাইছি 2002-এ, আমার মাকে হারিয়েছি 2016-এ। এবং আমার জীবনে কোনো চাইল্ডহুড কোনো ফ্রেন্ড ছিল না। আমার ফ্রেন্ড ছিলই আমার বাবা মা, ওনাদের সাথে আমি সময় কাটাতাম। আমি জীবনে কোনো খেলাধুলা করি নাই, যার কারণে স্পোর্টসের প্রতি একটু দুর্বলতা আমার বেশি, কারণ আমি বাবা মার সাথে খুব ক্লোজলি থাকতাম, ওনাদেরকে ঘুম পাড়াতাম। এই যে আমার সামাজিক কর্মকাণ্ড যেগুলা, এগুলা পিছনে কিন্তু আমার শুরুটা হচ্ছে আমার বাবাকে দিয়ে। আমার বাবা ওনার তৌফিক অনুযায়ী অনেক দান খয়রাত করতো, তো সেগুলো থেকে আমার বাবা আমি দেখতাম, আর আমার বাবা আমাকে উনি সাথে রাখতেন। সেই জায়গা থেকে হচ্ছে আমি ইন্সপায়ার্ড হই এবং
আমার বাবার অবশিষ্ট কাজগুলা আমি কন্টিনিউ করে যেতে চাচ্ছি। আচ্ছা, অভিজ্ঞতাটা কি ছিল যে আপনার যে এই আজকে এস্টাবলিশড হয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, ধনী হয়েছেন, অনেক টাকার মালিক হয়েছেন, মানে শৈশবের কোনো এমন অভিজ্ঞতা আছে যেখানে আপনি ধাক্কা পেয়েছেন বা আপনার বাবা মার থেকে একটা শিক্ষা নিয়েছেন যেখান থেকে আপনার উঠতে সহজ হয়েছে? আমি দেখেন, আজ আই সাইড, আমি ছিলাম সবসময় মামিজ বয়। আমি একসময় লন্ডনের রেস্টুরেন্টে, যখন আমি ইউনিভার্সিটি লাইফে, আমার বাবা কিন্তু আমার ইউনিভার্সিটি কোর্স দিতেন, কিন্তু আমার পকেট খরচ দিতেন না। সেটা হচ্ছে, আমি তখন রেস্টুরেন্টে, আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সেগুলোতে আমি কিন্তু ওয়াইটারি করতাম উইকেন্ডে, এবং সেই ওয়াইটারি করে আমি আমার পকেট খরচগুলো চালাইতাম। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে, সেই ওয়াইটারি করে যে টাকাগুলো আমি পেতাম, আমি খুব লিমিটেড টাকাটা রেখে বাকি টাকাটা আমি আমার বাবার হাতে দিতাম অথবা আমার মায়ের হাতে দিতাম। তো আমি জীবনে খুব স্ট্রাগল করেছি স্টুডেন্ট লাইফে, এবং আমি সেই স্ট্রাগল করে করে আমি যা অর্জন করেছিলাম, যে সেটা আমি 17 বছর বয়সে আমার লন্ডনে প্রথম বাড়ি আমি করি, আমার নিজের বাড়ি। এরপরে হচ্ছে আমার যে প্রথম কমার্শিয়াল প্রপার্টি আমি করি, আমার বয়স তখন 18 বা 19 এরকম হবে। তো আমি যাই অর্জন করেছি না কেন, তো সেটা হচ্ছে আমার মায়ের অসুস্থতার সময় আমি সেগুলো ব্যয় করে দিয়েছি আমার মায়ের যে উন্নত চিকিৎসার জন্য। আমি প্রাইভেটলি আমার মায়ের চিকিৎসা করাইছি। তো আমার মা বাংলাদেশকে অনেক ভালোবাসতেন, উনি ঘন ঘন দেশে আসতে চাইতেন। তো আমার মাকে যখন বাংলাদেশে নিয়ে আসতাম, তখন ঢাকা স্কোয়ারে আমি আমার মায়ের চিকিৎসাগুলো করাতাম। এবং আপনাদেরকে এটা শুনে অবাক হবেন, সেখানে যে প্রেসিডেন্সিয়াল সুইটটা আছে, ওই প্রেসিডেন্সিয়াল সুইটে আমি আমার মাকে রাখতাম। এটা হচ্ছে আমার মায়ের প্রতি সম্মান রেখে আমি বলতেছি। আমি তখন আমি চিকিৎসার নিচে এমন খরচ হচ্ছে, শুধুমাত্র আমার বাড়িটা রয়েছে, আর বাকি সব কিছু আমি বিক্রি করে দিয়েছি। আমার গাড়ি, আমার কমার্শিয়াল প্রপার্টি, বা আমার যে ক্রেডিট কার্ড ছিল সেখানেও আমি ঋণী হয়ে গেছি। আমি সব কিছু করেছি আমার মায়ের চিকিৎসার জন্য। তো আমি কখনো এটার জন্য আফসোস করি নাই, কারণ আমি আমার মাকে আমি বাঁচিয়ে রাখতে চেয়েছি। বিকজ শি ওয়াজ দ্য অনলি ফ্রেন্ড আই হ্যাভ, শি ইজ দ্য অনলি মাদার আই হ্যাভ। সো আমি খুবই খুবই, আমাকে যারা চিনে এরা সবাই জানে আমি খুবই ক্লোজ ছিলাম আমার মায়ের সাথে। তো অলমোস্ট আমার সব কিছু আমি হারিয়ে ফেলেছি। আমি হারিয়ে ফেলে নেই, আমি বলছি বিলিয়ে দিয়েছি আমার মায়ের চিকিৎসার জন্য। এরপরে হচ্ছে আমার মা যখন মারা গেলেন, তখন আমি অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন খেতাম। আমি ডিপ্রেস ছিলাম, আমি নর্মাল মানুষ ছিলাম না। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকের জায়গায় নিয়ে আসছে। এবং আমি মনে করি এই প্রত্যেকটা জিনিস ছিল কারণ আমার মা অসম্ভব ধার্মিক ছিলেন, অসম্ভব আল্লাহওয়ালা ছিলেন। ওনার জীবনে কোনো রেকর্ড নাই কোনোদিন কোনো একটা দোকানের মধ্যে গিয়েছেন। উনি জায়নামাজের মধ্যে ঘুমাতেন। নিশারাত্রে আমার মাকে ঘুম থেকে উঠে আমি পানি খাওয়াতাম। আমার মা তাহাজ্জুদের নামাজ পড়ে সেই জায়নামাজের মধ্যে ঘুমাতেন, ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেন। একজন নিঃসন্দেহ আল্লাহর অলি ছিলেন। সেই মা আমার জন্য সজদায় পড়ে পড়ে সবসময় দোয়া করতেন। আর উনি যখন দোয়া করতেন, আমি তখন দৌড় দিয়ে এসে ওনার পিছনে বসে থাকতাম, আর আমি হাত তুলতাম, এবং উনি কি বলতেছে সেটা জানি না, কিন্তু আমি আমিন আমিন বলতাম। আমার মা, আমি অবশ্যই হয়তো আরও বেশি করতে পারতাম যদি আমার মা বেঁচে থাকতো এখন, তা আমি সব কিছু বিলিয়ে দিতাম। বাট আমি মনে করি সব কিছু আমার মায়ের দোয়ার কারণে। আপনার জীবনের সবচেয়ে বড় ভয় কোনটা এখন? আমার জীবনের সবচেয়ে বড় ভয়টা হচ্ছে কি আমি যেন আমার আত্মমর্যাদাকে, আমার ব্যক্তিত্বকে, আমি যে সম্মান করি, আল্লাহ যেন আমাকে কোনোদিন বেইজ্জত করে না। আল্লাহ যেন এই পৃথিবীতে কখনো আমার দ্বারা জানি কোনো মানুষের ক্ষতি করে না। আল্লাহ যেন আমার দ্বারা, যদি কেউ আমার দুশ্মনও হয়ে থাকে, আমার কোনো দুশ্মন নাই, আমার দুশ্মনের জন্য আল্লাহ কোনো ক্ষতি করে না আমার দ্বারা। কারণ আপনি যখন কারো ক্ষতি করবেন তখন ওই ব্যক্তির ক্ষতি করলেন না, আপনি কিন্তু ওই পরিবারের ক্ষতি করলেন, এর ওয়াইফের ক্ষতি করলেন, এর বাচ্চাদের চোখের পানি আসবে, এর মায়ের চোখের পানি আসবে, এর বাবার চোখের পানি আসবে। সো আল্লাহ যেন আমাকে দ্বারা কখনো এমন কোনো কারো ক্ষতি করে না, এবং কখনো যেন আমার দ্বারা শিরিক করে না। সবচেয়ে বড় যে ভয়টা আমার হচ্ছে, আমার দ্বারা যেন সমাজের কোনো ক্ষতি হয় না, আমার দ্বারা যেন কোনো শিরিক হয় না।
মানে আপনার জীবনের এমন কোনো ব্যর্থতা আছে যেই ব্যর্থতা আপনাকে শিক্ষা দিয়েছে? হ্যাঁ, আমি ব্যর্থতা হচ্ছে গিয়ে কি, আমি যখন আমি 10,000 পাউন্ড বানাতে গিয়েছিলাম, আমার কাছে জিরো থেকে যখন আমি 10,000 পাউন্ড যে বানাতে গিয়েছিলাম, তখন কিন্তু আমি ধাক্কা খেয়েছি, আমি হুচুট খেয়েছি, আমি আবার কষ্ট করে আবার রুজি করেছি, আবার কিন্তু আমাকে মানে আমি অনেক কষ্ট করে আমি 100,000 পাউন্ডে গেছি। 100,000-এ যখন গিয়েছি তখন আমাকে আরও কষ্ট করতে হয়েছে 200,000 যেতে, আরও কষ্ট হয়েছে 300,000 যেতে। এর মধ্যে তো অনেক যুদ্ধ করেছি, অনেক লস করেছি, আবার যুদ্ধ করেছি, লস করেছি, আবার যুদ্ধ করেছি। একটা লসের মানে এক্সাম্পল Example দিই। দর্শকের। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে আমি একটা প্রপার্টি কিনেছিলাম। তো একটা প্রপার্টি ছিল কমার্শিয়াল প্রপার্টি। তো কমার্শিয়াল প্রপার্টিটা হচ্ছে মার্কেট ভ্যালু, আমি দেখলাম যে টাকা, এটা হচ্ছে আমি নিয়েছিলাম আপনার ওই যে বলে আপনাদের বাংলাদেশে এটাকে কি বলে, অকশন। অকশন। হ্যাঁ, অকশন থেকে একটা বাড়ি কিনেছি, যে বাড়িটা ভ্যালু ছিল 120,000 পাউন্ডস। তো 120,000 পাউন্ডস, বাট বাড়িটার মার্কেট ভ্যালু ছিল 190,000 পাউন্ডস। তো অকশন থেকে বাড়িটা কিনেছি, সব কিছু ঠিক আছে, অকশন কোম্পানি সব কিছু চেক করেছে, এ টু জেড এভরিথিং ওয়াজ রাইট। বাট এই বাড়ির নিচে আপনার ছিল, এই সিকিউরড লোন ছিল, যেটা ফর সাম রিজন অকশন কোম্পানি খুঁজে পায় নাই, আমরা খুঁজে পাই না। 120,000 যে পাউন্ড দিয়ে আমি বাড়িটা কিনেছি, সেটা আমাদের সিকিউরড লোন ছিল প্রায় মনে হয় 65,000 পাউন্ডের মতন। তো এটা হচ্ছে আমার জন্য বিশাল বড় একটা লস প্রজেক্ট ছিল। তো আমি সেই লসটা করেছি বাড়িতে। তো এইরকম আমি অনেক ধাক্কা খেয়েছি অনেক ধাক্কা খেয়েছি জীবনে, বাট আমি কিন্তু কখনো হাল ছাড়ি নাই, আমি কখনো হাল ছাড়ি নাই। সাফল্যের পিছনে সবচেয়ে বড় ত্যাগ কি ছিল? আমার একটা কথা শুধু বলবো, আমার সাফল্য ছিল, সেটা হচ্ছে আমার মায়ের দোয়া। এটা আপনারা মানেন আর না মানেন, বুঝেন আর না বুঝেন, আমার মায়ের দোয়া। আমার মায়ের পায়ের মধ্যে তেল মাখাতাম, আমার মাকে নিশারাত্রে আমি পানি খাওয়াতাম, আমার মাকে আমি গোসল করাতাম, আমি একটা ছেলে মানুষ হয়ে আমার মায়ের টয়লেট ক্লিন করতাম। আমার সাফল্যের পিছনে আমার মা ছিল। That's it. আপনি আপনার মায়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আমার সাকসেসের পিছনে কোনো কিছু নেই, কোনো কিছু নেই, শুধু আমার মায়ের দোয়া। আমার মা অনেক দোয়া করছে, অনেক দোয়া করছে আমার জন্য। আমি এতটুকু বলে শুধু কন্টিনিউসলি সে দোয়া করতো আমি যেন ভালো থাকি। আপনার নিজের যা আছে বেশিরভাগই মানুষ জানেন, কোন জিনিসটা মানুষ জানে না? আমাদের পৃথিবীটা হচ্ছে অনেক রঙিন পৃথিবী। তো মনে করেন আজকে আমি অনেক কাজ করি, সোশ্যাল কাজ করি, মানুষ ফেসবুকে দেখে, সোশ্যাল মিডিয়া দেখে, অনেক এটা ভাবতে পারে উনি অনেক কিছু দেখে করতেছে। কিন্তু এমন কোনো রাত নাই, এমন কোনো রাত নাই, আপনারা আমার ড্রাইভারদেরকে জিজ্ঞাসা করবেন, রাত নিশারাত্রে আমি বাংলাদেশের কথা বলতেছি, আমি পথ শিশুদেরকে খাবার দিয়ে আসি। আমার বাসায় 4 জন বাবুর্চি, আমরা কিন্তু প্রত্যেক দিন আমরা কিন্তু রান্না করে পথ শিশুদেরকে খাবার দিয়ে আসি। সেটা কোনো ক্যামেরার আলোতে না, সেটা কোনো কিছু না। এবং পারলে যে মাঝে মধ্যে কম্বল দিয়ে আসি বা অধিকাংশ খাওয়া দিই, আমি এই কাজগুলো করি। আমি অনেক মধ্যবস্ত পরিবারদেরকে সাহায্য করি, যেটা সোশ্যাল মিডিয়া জীবনে আমরা দেখাই না। কারণ মধ্যবস্ত পরিবারের মানুষ কাউকে বলতে পারে না, সইতে পারে না, তারা ইজ্জতের চিন্তা করে। আমি তাদেরকে সাহায্য করি, আমি এইরকম টার্গেট করি। আমি হয়তো কেন ভিখারি মানুষের কাছে হাত পাতাইতে পারে, ভিক্ষা চাইতে পারবে, কিন্তু মধ্যবস্ত পরিবার যারা নিম্ন মধ্যবস্ত পরিবার, তারা কাউকে বলতে পারবে না, সইতে পারবে না, পানি খেয়ে ঘুমাবে এবং মানুষদের কাছে তার হাসি মুখে থাকবে, কিচ্ছু হয় না এমনভাবে তারা ভাব নিবে। আমি ওই লোকদেরকে টার্গেট করি এবং এইরকম আলহামদুলিল্লাহ শত শত পরিবারকে আমি সাহায্য করি, যেটা আমি কখনো প্রকাশ্য বলি না। এবং সেই পরিবারের নাম, আইডেন্টিটি আমি মানে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কাউকে কখনো বলবো না। এই কাজগুলো আমি কিন্তু কন্টিনিউসলি করি এবং এইগুলোই আমাকে ইন্সপায়ার করে এগুলোর কারণে আমি বেঁচে আছি, আমি মনে করি এখন পর্যন্ত। আজকের সাক্ষাৎকারের একেবারে শেষের দিকে আসছি, মানে এক কথায় আপনার কাছে কয়েকটা প্রশ্ন বলবো, আপনি এক কথায় উত্তর দেবেন।
সেটা হলো যে আপনি কি ভালোবাসেন, বই পড়তে না সিনেমা দেখতে? আমি প্রচণ্ড বই পড়ি, এটা আমার একটা হ্যাবিট। প্রচণ্ড বই পড়ি আমি। দ্বিতীয় প্রশ্ন, কি চান, ক্ষমতা না জনপ্রিয়তা? আমি দুটোটা চাই না। আমি চাই যেন আল্লাহর একজন সত্যিকারের একটা গোলাম হয়ে আমি পৃথিবী থেকে যেতে পারি। এই দুটোটার মধ্যে কোনোটা আমি চাই না। টাকা না প্রভাব, কোনটা? টাকা না প্রভাব? কোনোটা না, কোনোটা না। আমার দ্বারা, লাইক এ সাইড, আমার টাকার দ্বারা যদি কোনো মানুষের কখনো ক্ষতি হয়, কখনো অহংকার হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে সেই দিন যেন আমার সব কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়ে নেয়, আমি এগুলো চাই না। আমি আল্লাহর শান চাই, আমি মানুষের খেদমত করতে চাই, মানুষের মুখে হাসি আমাকে যে শান্তি দেয়, এটা পৃথিবীর অন্য কোনো কিছু আমাকে এত শান্তি দেয় না। আপনি কখনো কারোর সাথে ভুল করেছেন, বাট তাকে বলার সুযোগ পান নাই বা ক্ষমা চাওয়ার সুযোগ পান নাই, এরকম কেউ আছে কিনা? বা এখন সুযোগ আসছে, কি করতেন? আমি, আমার একটা ক্যারেক্টার আমি বলি, আমি প্রচণ্ড রাগী, প্রচণ্ড আবেগী। আমি যে কোনো, আমি কখনো, আলহামদুলিল্লাহ, আমি জানি না, আমি আমার মধ্যে আমি নিজে কোনো অহংকার পাই নাই। সো আমি যদি কখনো ভুল করি, আমি রাত্রে শান্তিতে ঘুমাতে পারবো না যতক্ষণ পর্যন্ত রাগ করছি একটা লোকের উপরে, যতক্ষণ না থাকে তার কাছে আমি ক্ষমা চাই। আমি, তার মানে এটা না যে আপনারা এখন হুজুরদেরকে নিয়ে আইসেন না, কারণ এটার সাথে ওটা যায় না। জেনারেলভাবে আই ওয়াজ রাইট ইন মাই পজিশন, বাট জেনারেলভাবে বলতেছি, আমি কখনো, আমি আমার জীবনে কয়েকটা মানে গুণ যদি হয়, এগুলা আমি জানি না এগুলো গুণ কিনা, আমার জীবনে আজকের তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতেছি, জীবনে কোনোদিন কোনো মানুষকে হাত পাতাইছে কিন্তু আমি খালি হাতে দেই নাই। আমার জীবনে এটা আমি কখনো করি নাই। আমার জীবনে কোনো মানুষকে যদি সত্যিকারে কষ্ট দিয়েও থাকি, আমি যেভাবে হোক ইনাইয়া বিনাইয়া আমি মানুষটাকে গিয়ে জড়িয়ে ধরছি আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য, কারণ আমি জানি আমি রাত্রে ঘুমাতে পারবো না। আমি মানুষদেরকে কষ্ট দিয়ে আমি রাতে ঘুমাতে পারবো না। একেবারে শেষ কোশ্চেন, বাংলাদেশের এই মুহূর্তে সংকট কি? নতুন সরকার আসছে, অল্প সময় সরকারের বয়স হয়েছে, আপনার চোখে, আপনি ব্যবসায়ী, উদ্যোক্তা, বাংলাদেশের ইনভেস্ট দরকার এই মুহূর্তে, আপনার কাছে কোন জায়গাটা সংকট মনে হয়? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি চমক দেখিয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশকে। উনি বাংলাদেশটাকে, রিজার্ভটাকে উনি অনেক করেছে, আপনার রিজার্ভটাকে বাড়িয়েছে, এবং আমাদের দরপত্র জিনিসগুলো যেই সময় এই যুদ্ধের মধ্যে বাড়ার কথা, সেইগুলোকে কিন্তু উনি কন্ট্রোল করেছে, এবং উনি জবাবদেহিতা, সব জায়গায় জবাবদেহিতা উনি রেখেছে। এবং উনি একজন সিম্পল, আমি আমার জীবন দশায় তো আমি এরকম প্রাইম মিনিস্টার দেখিনি, এত সিম্পল পৃথিবীর কোথাও আছে কিনা এরকম আমি জানি না, এত সিম্পলিসিটি লাইফ উনি লিড করতেছে। বাংলাদেশটাকে অনেক সামনে নিয়ে যাওয়ার ওনার একটা ভিশনারি চিন্তাভাবনা আমি দেখতে পাচ্ছি। তো আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের ঐক্য, দল মত নির্বিশেষে আমাদের ঐক্য দরকার, এবং আমাদের প্রধানমন্ত্রীর হাতটাকে শক্ত করা দরকার, যেন আমরা এই দেশটাকে একটা ওয়েলথি নেশন আমরা করতে পারি। আমাদের দরকার এই মুহূর্তে আমাদের, দেখেন আমরা অনেক তো পলিটিক্স দেখছি বাংলাদেশে, আমরা 5 আগস্টের পরে অনেক কিছু আমরা দেখেছি, 5 আগস্টের আগ পর্যন্ত। তো এখন যে জিনিসটা হচ্ছে, বর্তমান সরকার প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতা করেছে, উইচ ইনক্লুডেড আপনাদের ল এনফোর্সমেন্ট, আপনি দেখেন জবাবদিহিতা আছে। হ্যাঁ, আগে তো ছিল ল এনফোর্সমেন্ট একটা দলের, এখন কিন্তু হয়ে গেছে জনগণের। তো আমার কথা হচ্ছে কি আমাদের ঐক্য দরকার, এবং আমাদের প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করা দরকার, কারণ আমরা একটা জিনিস জানি যে বাংলাদেশে কোনো আর করাপশন হচ্ছে না, এবং বাংলাদেশটাকে অনেক সামনে নিয়ে যেতে হবে আমাদেরকে। বাংলাদেশে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনি আওয়ামী লীগের সময় চেষ্টা করেছিলেন, সেই ইনভেস্ট আপনি করতে পারেননি। এখন তো একটি অনুকূল সরকার আসছে আপনার, আপনি কি করতে চান বাংলাদেশের জন্য? আমি বাংলাদেশে আলহামদুলিল্লাহ, আমার যেহেতু আমি 7 বছর দেশে আসি নাই, আমার যে ট্যাক্স ফাইলটাও ইমব্যালেন্স ছিল। আগামী এই যে জুলাই মাসের এন্ডে যখন আমার ট্যাক্স ফাইল সাবমিট হবে, আমার অনেক কিছু এখানে উঠে আসবে, এবং আপনি শুনলে খুশি হবেন, আমি বাংলাদেশে যে
যে যে অ্যামাউন্ট অফ রেমিটেন্স আমি বাংলাদেশে নিয়ে আসছি এই সরকার ক্ষমতা আসার পরে ইটস এ হিস্টোরিক্যাল, আলহামদুলিল্লাহ। সো আমি আপাতত দেশে কোনো ধরনের বড় স্কেলে বিজনেস করার চিন্তাভাবনা আপাতত করতেছি না। আমি খুঁজতেছি, ভালো অপরচুনিটি খুঁজতেছি। যেহেতু আমি রিয়েল ইস্টেটের কাজ, আমি রিয়েল ইস্টেট বিজনেস আমি বাংলাদেশের রিয়েল ইস্টেটে ফাহিম দ্য ডেভেলপার রিয়েল ইস্টেট, সেটা অলরেডি আমি বাংলাদেশে নিয়ে এসেছি। তো আই হ্যাভ লট অফ হোমওয়ার্ক টু ডু। কারণ আমি নতুনত্ব যদি কিছু নিয়ে আসতে পারি তাহলে করব, আর যদি না হয় তাহলে করব না। তবে আমার এলাকার মানুষের জন্য কিছু করতে চাই, সিলেটের মানুষের জন্য কিছু করতে চাই। সিলেটের মানুষের কারণে আজকে আমি ফাহিম, আমার আইডেন্টিটির সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি সিলেটি। থ্যাংক ইউ ফাহিম আল চৌধুরী, বাংলা ভিশনকে সময় দেওয়ার জন্য। অসম্ভব ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আলোচিত ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সমাজসেবক ফাহিম আল চৌধুরীর জীবন ঘনিষ্ঠ বক্তব্য। পরবর্তী সেশনে অন্য কোনো অতিথি নিয়ে আবার উপস্থিত হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।